তো আজকেও আমরা শুরু করব আপনাদের পাঠানো মেল দিয়ে। আমি জানি যে আপনাদের মধ্যে বেশিরভাগ যারা ইমেল করে থাকেন তারা সবাই চান যে স্টুডিওতে এসে উপস্থিত থেকে আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য। তারপরেও নানা ব্যস্ততার কারণে, ঢাকার বাইরে হওয়ার কারণে এবং বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় যে স্টুডিওতে এসে সেই ঘটনাগুলো শেয়ার করার মতো অপশন থাকে না। বাট যে ঘটনাগুলো আমাদের খুব বেশি ভালো লেগে যায় এবং আমরা খুব চাই যে আপনারা স্টুডিওতে এসে আসলে আরো বেশি ভালো হতো, তারপরেও এই ঘটনাটা না শেয়ার করলেই না, এরকম ঘটনাগুলো আমরা পড়ে শোনাই। চেষ্টা করবো যে আপনাদেরকে আরো বেশি করে স্টুডিওতে নিয়ে আসার ব্যবস্থা করার এবং চেষ্টা করবো আপনাদের কাছে গিয়ে আপনাদের ঘটনাগুলো সরাসরি সংগ্রহ করার। এনিওয়েজ, আমাকে একজন ঘটনাটা পাঠিয়েছেন তিনি লিখছেন যে আজ আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলবো, যে ঘটনার ফলে আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা 1 বছর আমি সারাক্ষণ আতঙ্কের মাঝে থাকতাম। আর সারাক্ষণ, এমনকি টয়লেটে যাবার সময়ও আমার পাশে কাউকে থাকতে হতো। ভূত এফএমে অনেক মানুষকে দেখেছি যে অলিক কিছু না দেখতে পারার জন্য অনেক হাহুতাশ করেন, কিন্তু আমার পরিবার আর আমার যে অবস্থার মধ্য দিয়ে আমি গিয়েছি তা থেকে উপলব্ধি করতে পারি যে ব্যাপারগুলো আসলে যেমন মজার মনে হয় আসলে সেরকম নয়। যাই হোক, আমি মূল ঘটনায় চলে আসি। এই ঘটনাটা আমার ছোটবেলার, যখন আমি স্কুলে পড়ি। আমার বাবার ছিল বদলির চাকরি, উনি ছিলেন সরকারি ডাক্তার। সেবার বাবার বদলি হলো ঠাকুরগাঁতে। আমি যে সময়ের কথা বলছি তা 1987-88 দিকে। ঠাকুরগাঁতে যে সদর হাসপাতাল তা তখন কেবল নতুন ভবনে শিফট হয়েছে, যা কিনা ঠাকুরগাঁ বাসস্ট্যান্ডের কাছে এখনো আছে। নতুন হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টারগুলো তখনও বানানো শেষ হয়নি। বাইরে বাসা ভাড়া বেশি হবে বলে অনেক ডাক্তার তখন পুরনো হাসপাতালের ভবনগুলোতে থাকতেন। পুরনো হাসপাতালটি ছিল ঠাকুরগাঁর কোর্টের পাশে। সেটি ছিল ব্রিটিশ আমলে করা অনেক বড় ক্যাম্পাসের মাঝে। অনেকগুলো 100 বছরের পুরনো কাঁঠাল গাছ ছাড়াও সেই ক্যাম্পাসে ছিল পরিত্যক্ত 2টো অ্যাম্বুলেন্স, যেটায় চড়ে আমরা তখন খেলা করতাম। আর ছিল একটা লাশ কাটা ঘর। আমরা সবাই মহা আনন্দে পুরনো হাসপাতালের সেই ভবনটায় উঠলাম। তা নাকি আগে ওয়ার্ড ছিল। আমাদের ওই বাসায় ওঠার পরে আশেপাশের অনেকেই আমার মাকে বলছিলেন যে আপনাদের ছোট বাচ্চা আছে, এই পুরনো হাসপাতালের বিল্ডিং এ না উঠলেই ভালো করতেন। তবে পরিষ্কার করে কিছু বলেননি। আমার ছোটবেলাটা অনেক দস্যিপনায় কাটতো। স্কুলের বাইরে দুপুরে একটু সময় ছাড়া সারাটা সময় আমরা বাইরে খেলাধুলা করে বেড়াতাম। পুরনো হাসপাতালের বিরাট ক্যাম্পাস আমাদের কাছে এক মজার খেলার মাঠ হয়ে গেল। হাসপাতালের পরিত্যক্ত ভবনগুলো যেন আমাদের লুকোচুরি খেলার জন্যই তৈরি করা হয়েছিল। হাসপাতালের পিছনে ছোট একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা টাঙ্গন নদীতে যাওয়ার শর্টকাট রাস্তা বের করে ফেললাম। আমাদের মাঝে ভয়ের কোনো ধারণাও ছিল না। সমস্যাটা শুরু হলো হঠাৎ করেই। আমি আর আমার বড় ভাই রাতের বেলা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখা শুরু করলাম। কিছুদিন পরপরই ঘটনাটা ঘটতে থাকলো। আমার বড় ভাই ওনার স্বপ্নগুলো মনে রাখতে পারতেন না, কিন্তু ওনার যেটা হতো তার সোজা ভাষায় মানুষকে ঘুমের মধ্যে বোবায় ধরলে যা হয় সেরকম করে গোঙানি আর চিৎকার করে ওঠা। পরবর্তীতে আরেকটা ব্যাপার মাঝে মাঝেই হতে থাকে, সেটা হলো উনি ঘুমের মাঝেই উঠে হেঁটে বেড়াতে শুরু করতেন। সবচাইতে অবাক করা ব্যাপার হলো উনি ঘুমের মাঝে 2 বার বাসার দরজা খুলে বাইরে চলে যান এবং ফজরের নামাজের যাবার সময় বাবা ওনাকে বাসার কিছু দূরের একটা কাঁঠাল গাছের নিচে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান। এরপর থেকে রাতে ঘুমাবার আগে আমার মা বাসার মূল দরজা ভেতর দিক থেকে তালা মেরে দিতেন। আমার স্বপ্নের ধরনটা ছিল আরো অদ্ভুত। আমি আমার স্বপ্নগুলো স্পষ্ট মনে রাখতে পারতাম। স্বপ্নগুলো এক কথায় জীবন্ত। আমার স্বপ্নে দেখতাম আমার ঘরের চারিদিকে কেমন জানি বদলে গেছে, সবকিছু যেন 50-60 বছর পিছিয়ে গেছে। আমার ঘরের চারিদিকে পরিচিত আসবাব কিছু নেই, বরং সেই জায়গাতে আছে সারি সারি করে পাতানো রোগীদের বিছানা, সাদা চাদর বিছানো। সেই বিছানাগুলোর মাঝে বেশিরভাগই রোগী শুয়ে আছে। তাদের কেউ কেউ কষ্টে কাঁদছে, কেউ বা ঘুমে বিভোর। একবার স্বপ্নে আমি কাহিনী কি ভালো মতো দেখার জন্য উঠে বসি। এমন সময় দেখি কেউ একজন বলল যে বাবু উঠে গেছে, ওষুধের ডোজটা দিয়ে দেই। পিছনে তাকিয়ে দেখি একজন সিস্টার, পরিষ্কার সাদা পোশাক পরা, মায়াবী মুখ, আমার সামনে একটা ট্রলিতে কিছু একটা আনে। আমি বেকুবের মতো দেখতে থাকি। উনি অনেক যত্ন করে কি একটা ওষুধের অ্যাম্পুল ভাঙেন, একটা কাঁচের সিরিঞ্জে ওষুধটা নেন এবং আমার হাতটা ধরেন। এই পর্যায়ে আমি বুঝতে পারি আমার সাথেই কিছু একটা হতে যাচ্ছে। আমি হাত ছাড়ানোর জন্য জোরাজুরি করতে থাকি, চিৎকার করে বলতে থাকি ছেড়ে দাও। ঘুম ভাঙলে দেখি আমার বড় ভাই ধাক্কা দিয়ে বলছেন, কি হয়েছে তোমার? স্বপ্ন দেখছো মনে হয়? খারাপ কিছু? হাত মুখে পানি দিয়ে আসো, ভালো লাগবে। এরপর আমি বাথরুমে যাই। হাত ভরে পানি নিয়ে মুখ ধোবার সময় হাতের দিকে চোখ আটকে যায়। হাতের এক জায়গায় খুব জোরে ধরায় 5 আঙ্গুলের দাগ হয়ে রক্ত জমাট হয়ে আছে। পরদিন সকালে আমার মা বাবাকে স্বপ্নের ব্যাপারটা খুলে বলি আর হাতের দাগটা দেখাই।
আব্বা আম্মা ব্যাপারটা অবাক হন এবং ভয় পেলেও আমাদের সাহস দেবার জন্য বুঝে দেন যে ঘুমের ভেতর হয়তো আমি নিজেই নিজের অন্য হাত দিয়ে এমন করেছি। তবে আমার মা আর নানাকে বলে আমাদের দুই ভাইয়ের জন্য দুটো তাবিজ আনিয়ে দেন। আম্মা ওটা আমাদের হাতে বেঁধে দেন। মূল ঘটনা ঘটে এর কিছুদিন পরে। আমাদের বাসায় তখন রেফ্রিজারেটর ছিল না। পুরনো হাসপাতালের প্রায় সবকিছুই নতুন শিফট করে গেলেও ইপিআই এর অফিসটা আগের ভবনেই ছিল। ইপিআই এর স্টোর রুমের জন্য সেবার ইউনিসেফ থেকে 5-6টা ডিপ ফ্রিজ দান করে। প্রয়োজন না থাকায় সেগুলো ইনস্টল না করে ফেলে রাখা হয়েছিল। ইলেকট্রিকের জিনিস পড়ে থাকলে নষ্ট হতে পারে ভেবে আমাদের পুরনো হাসপাতালে অবস্থানরত ডাক্তারদের একটা বড় ডিপ ফ্রিজ ইনস্টল করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য অনুমতি দেন। বাবা সহ অন্যান্য ডাক্তাররা, আঙ্কেলরা কোরবানির ঈদের আগে ঠিক করেন যে ঈদ উপলক্ষে এবার একটা ডিপ ফ্রিজ ইনস্টল করবেন। সেই সময় ফ্রিজ মানে আমাদের কাছে অনেক মজার ব্যাপার ছিল। আইসক্রিম বানানো যাবে, বরফ বানিয়ে সেই বরফ খাওয়া বিশাল আনন্দের ব্যাপার ছিল আমাদের মাঝে। তো সেই ফ্রিজ ইনস্টল করতে করতে মেকানিক রাত 11টা বাজিয়ে দিল। সেটা ছিল ঈদের আগের রাত। আমরা রাত 11টায় বাসায় এলাম আইসক্রিম করতে দেবার জন্য জিনিস নিয়ে। আমার বাড়িতে করে মার বানায় দেওয়া দুধ চিনির মিশ্রণ নিয়ে যাচ্ছিলাম বাসা থেকে ইপিআই অফিসে, যা কিনা বেশ খানিকটা দূরে ছিল। আর পথের মাঝে দুইটা বড় কাঁঠাল গাছ আর লাশ কাটা ঘরটা পড়তো। আমার বড় ভাই আমার আগের বাটি নিয়ে চট করে চলে গেল। আর একলা আস্তে আস্তে যেতে লাগলাম যেন বাটির মিশ্রণটা পড়ে না যায়। বাসার কিছুটা দূরে আসার পর আমার চোখ আটকে গেল সেই বড় কাঁঠাল গাছের দিকে। আমি যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর যেন মূর্তির মতো আটকে গেল। আতঙ্ক কি জিনিস এই সময় আমি বুঝতে পারলাম। আমি দেখলাম সেই গাছের আড়াল থেকে সেই সিস্টারটি বের হয়ে আসছেন, যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমি নড়তে পারছিলাম না। মোহগ্রস্ত মানুষের মতো তাকিয়ে দেখলাম মহিলাটি আমাকে ইশারায় ডাকছেন। অন্ধকারে ওনার শরীরটা যেন হালকা নীরব আলো ছড়াচ্ছিল। আমি কত সময় দেখেছি মনে নাই, শুধু মনে আছে একসময় আমি সম্বিত ফিরে পেলাম। তখন আমি চিৎকার করে বাসার দিকে দৌড় দিলাম। বাসার উঠোনে এসে চিৎকার করে জ্ঞান হারালাম। আমার জ্ঞান যখন ফিরল আমি আমার বাবার কোলে। আমি আতঙ্কে বাবাকে জড়িয়ে ধরলাম। আমার মনে আছে সেই রাতে আমাকে দেখার জন্য অন্যান্য ডাক্তার আঙ্কেলরা এসেছিলেন। কণা ডোজের ঘুমের ওষুধেও সারা রাত আমি চোখের পাতা এক করতে পারিনি। পরদিন সকালে ঈদ ছিল, কিন্তু আমাদের সেবারের ঈদের আনন্দ মাটি হয়ে গিয়েছিল। আমার ফোবিয়াটা এমন ভয়াবহ হয়ে দেখা দিল যে বিকেলে আমরা নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন। বিকালে আমার নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন আমার বাবা, এবং মাসখানেক পর বাবা বদলি নিয়ে ঠাকুরগাঁ থেকে দিনাজপুরে চলে আসেন। আমার বাবা অনেক আধুনিক মন মানসিকতা ছিলেন। উনি আমার ব্যাপারটাকে সম্পূর্ণ মনের ভ্রম বলে ধরে নেন। আমি 1 বছর স্কুল ড্রপ দিই। পরবর্তীতে আমার বাবা ঢাকা পিজি হাসপাতালে একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমাকে দেখান। ওনার চিকিৎসা আর ঘন্টার পর ঘন্টা কাউন্সিলিং এর পর আমি স্বাভাবিক হই। এরপর আমি ওই মহিলাকে আর কখনো দেখিনি। এবং যিনি ইমেল করেছেন তিনি লিখেছেন যে ভাইয়া কেমন আছেন, আমি আজকে আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ডের কাছ থেকে শোনা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমি তার কাছ থেকে ঘটনাটা যেভাবে শুনেছি আপনাদেরকে সেভাবেই বলছি। আমার সাথে তার ফেসবুকে কথা হতো। আমি তাকে ভূত এফএম এর কথা বলেছি, সে আমাকে স্টোরিটা বলেছে এবং আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছে। ঘটনাটা আমার আঙ্কেলকে নিয়ে। 1996 এর দিকে আমার আঙ্কেলের চাকরির সুবাদে কলকাতা থেকে কর্ণাটক ইউপিতে ট্রান্সফার করা হয়। কর্ণাটকের একটা গ্রামে তার পোস্টিং পড়ে। আঙ্কেল পুলিশে ছিল, তাই অনেক রাত পর্যন্ত অফিসে থাকতে হতো। একদিন আঙ্কেলের অফিস থেকে বের হতে হতে প্রায় রাত 12টা বেজে যায়। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। কোয়ার্টারে যেতে অনেক দেরি হয়ে যাবে বলে আঙ্কেল গ্রামের একটা শর্টকাট নেয়। এখানে বলে রাখা দরকার যে সেই রাস্তাটা পাকা ছিল এবং অনেক নির্জন জায়গা দিয়ে রাস্তাটা গেছে। রাস্তার দুই ধারে শুধু গাছ ছিল এবং আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না, একদম নিরিবিলিতে ছিল। আর রাস্তাটা সম্পর্কে অনেকে অনেক কথা বলতো যে রাস্তাটা ভালো না ইত্যাদি। তো আঙ্কেল সব বুঝে শুনেই রাস্তাটা ধরে চলতে থাকে। তার কোনো ভয় লাগছিল না, কারণ তিনি জিন ভূত বিশ্বাস করতেন না। আস্তে আস্তে যেন বৃষ্টির বেগ বাড়ছিল। হেডলাইটের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল তিনি অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছিলেন এবং ঘড়ির দিকে তাকিয়েছিলেন যে 1:30 পার হয়ে গেছে। হঠাৎ তিনি হেডলাইটের ঝাপসা আলোতে একটা মেয়েকে দেখতে পেলেন এবং তিনি ভাবলেন যে এত রাত্রে এখানে একটা মেয়ে কি করছে। তিনি মেয়েটার যখন একটু কাছাকাছি আসলেন তখন দেখলেন যে মেয়েটা একটা লাল বিয়ের শাড়ি পরেছিল এবং সে সম্পূর্ণ ভিজেছিল আর রাস্তার ধার থেকে আঙ্কেলকে বাইক দাঁড় করানোর জন্য ইশারা করছিল। হেডলাইটের আলোতে তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। আঙ্কেল বাইক থামাতে গিয়েও কেন যেন থামালেন না। তিনি অনেক স্পিডে মেয়েকে পাস করে চলে গেলেন। তিনি ভাবলেন যে মেয়েটার কাছে দাঁড়ানোর দরকার ছিল,
না জানি কোন বিপদে পড়েছে। তিনি মনে করলেন যে বাইকটা ঘুরিয়ে মেয়েটার কাছে ফেরত যাবেন। হঠাৎ তার রাস্তার ধারে চোখ পড়ল। তিনি দেখলেন যে সেই মেয়েটি আবারও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর একইভাবে লিফট চাইছে, একটু আগে যাকে তিনি পেছনে ফেলে এসেছেন। আঙ্কেল মোটেও ভীতু ছিলেন না, কিন্তু তিনি মেয়েটিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলেন আর এবার আরো জোরে মোটর বাইকটাকে মেয়েটাকে পাস করে চলে গেলেন। তিনি বুঝলেন যে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে, মেরুদণ্ড দিয়ে যেন শীতল স্রোত প্রবাহিত হতে লাগলো। তিনি কিছু দূরে গিয়ে হঠাৎ দেখলেন যে সেই মেয়েটি আবার রাস্তার ধারে দাঁড়িয়ে। তিনি তার বাইকের স্পিড আরো বাড়িয়ে দিলেন। তিনি ব্যাক ভিউ মিররে দেখলেন যে মেয়েটা একটা অদ্ভুত রকম হাসি দিয়ে তার বাইকের পেছনে পেছনে দৌড়াচ্ছে। তিনি স্পিড মিটারে তাকিয়ে দেখলেন যে তার বাইকের স্পিড প্রায় 100 ক্রস করে ফেলেছে। এটা দেখে তিনি আরো ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে হনুমান চল্লিশা পড়তে লাগলেন। তার মাথা কাজ করছিল না। এভাবে কতক্ষণ তিনি বাইক চালিয়েছেন তার মনে নেই। তিনি কোনো এক সময় একটা হাটে পৌঁছান এবং সেখানে নাইট গার্ডদের দেখতে পেয়ে তিনি তাদের কাছে যে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তিনি পুলিশের চাকরিও ছেড়ে দেন। ভাইয়া, সে যখন আমাকে ঘটনাটা বলে তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং এখন আমি আপনাদের যখন লিখছি তখন আমার খুব ভয় করছে। এবং এটা আমাদের লিখেছেন সাদ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী থেকে।